ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय हि साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কে বলছেন? বলছেন শ্রীকৃষ্ণ। কাকে বলছেন? অর্জুনকে। যুদ্ধে প্রতিপক্ষে প্রিয়জনদের দেখে গান্ডীব সরিয়ে যুদ্ধ থেকে যখন সরে যেতে চেয়েছিলেন অর্জুন, অর্জুনের মতো বীর, অর্জুনের মতো যোদ্ধা, অর্জুনের মতো রাজা, তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যে অর্জুনকে ধর্ম স্থাপনে উৎসাহী করেছিল, তাই তো গীতা। এবার আপনি প্রশ্ন করবেন, এই ধর্ম কোন ধর্ম? এ তো ধর্মের যুদ্ধ। কারণ ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধের মধ্যে গীতার বাণী, যা মুখনিসৃত বাণী শ্রীকৃষ্ণের, এই ধর্ম কোন ধর্ম? কারণ আমাদের কাছে ধর্মযুদ্ধ বা ধর্ম নিয়ে আলোচনা মানে শুধুমাত্র হয়ে থাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। কিন্তু এ ধর্ম সে ধর্ম নয়। মহাভারতে কোথাও হিন্দু মুসলিম যুদ্ধ হয়নি। এ ধর্ম হচ্ছে ধর্মে থাকা, এ ধর্ম কর্ম, এ ধর্ম কর্তব্য, এ ধর্ম দায়িত্ব, দায়। সমাজের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন এদেশের রাজনীতিবিদরা। কারণ রাজনীতি করতে হবে, কারণ ভোট ব্যাংক তৈরি করতে হবে, কারণ ভোট ব্যাংকের খাতিরে ধর্ম মানাতে হবে, আর ধর্মে ধর্মে বিভেদ তৈরি করতে হবে। কখনো একে ওপরে তোলো, একে ডাউন করো, ওকে সামনে রাখো, ওকে পিছিয়ে রাখো, এর অনুষ্ঠানে যাবে, ওর অনুষ্ঠানে যাবে না, এখানে ধর্মচারণ করবে, অন্য জায়গায় করবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের গিমিকই বলবো, অর্থাৎ সাজানো, বানানো, সাজানো একটা কোথাও চেহারা। মহাভারত থেকে আজকের ভারত, ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারক বাহক নিয়ন্ত্রক মহাভারতের আখ্যান আজ এই কলকাতার ব্রিগেড গ্রাউন্ড শুনল সেই ভারতের কথা আর গীতার শ্লোক। লক্ষ হাতে গীতা ছিল, লক্ষ হাতে শাঁখ ছিল। শঙ্খধ্বনিতে শুরু হলো গীতার পাঠ। যে গীতার পাঠ, যে গীতা পাঠ, গীতার প্রতিটা শ্লোক আমাদের কি শেখায়? গীতার শ্লোক কি কোনো মন্দির মসজিদে তৈরি হয়েছিল? গীতার শ্লোক কি কোনো পুজো আচ্ছা অর্চনার ময়দানে উৎসবের মহলে তৈরি হয়েছিল? না। গীতার পাঠ, গীতার শ্লোক প্রত্যেকটার মানে এতটাই গভীর, এতটাই গূঢ়, এতটাই সেটা উপলব্ধি করতে হয় যা দিয়ে অনেক সহজে জগৎ সংসার জয় করা যায়। নিজের দুঃখ, কষ্ট, হতাশার থেকে বেরিয়ে আসা যায়, নিজের নৈতিক দায়িত্ব বুঝে নেওয়া যায়, ন্যায়ের পথে থাকা যায়। ন্যায়ের পথে থাকাটাই ধর্ম, কর্মে অবিচল থাকাটাই ধর্ম। কিন্তু রাজনীতিবিদরা সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয়ের মানে বদলাতে বদলাতে গেছেন। যেরকম ধর্মের মানে বদলে গেছে, ঠিক সেরকম আজ দেখলাম গীতার মানেও বদলে গেছে। অত্যন্ত লজ্জার, অত্যন্ত হতাশার এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করছেন সাধু সন্তরা, দূর দূরান্ত থেকে আসছেন, তারা নির্মোহ, বৈরাগ্য তাদের একমাত্র পাথেয়, তাকে সঙ্গে নিয়ে তারা আসছেন, গীতা পাঠ করছেন, বেদ পাঠ করছেন, তখন সেটা নিয়েও পর্যন্ত রাজনীতি হচ্ছে। এ লজ্জা কোথায় লুকোবো আমরা? পুরীর জগন্নাথ মন্দিরের দৈত্যপতি দ্বারকার শঙ্করাচার্যের উপস্থিতিতে আধ্যাত্মবাদের মিলনস্থল হয়ে উঠল আজ ব্রিগেড। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী যখন দেশ, তখন রাজনীতি অব্যাহত রইল।
জেলা থেকে মানুষের ঢল দেখেছি আমরা। লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি আগেই ঠিক হয়েছিল, কিন্তু দেখা গেল ঠিক সেই দিনেই প্রাথমিকের টেট পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হলো। আবেদন জানিয়েও টেটের দিন পরিবর্তন করা হয়নি। 1 বছর আগে থেকে যে দিন ধার্য করা হয়েছে সেই দিনের দিনই টেট পরীক্ষা রাখা হলো। কিন্তু নিঃসন্দেহে টেটটাও গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের ভাই বোনেরা, চাকরি প্রার্থীরা প্রত্যেক দিন রাস্তায় বসে থাকেন আর দিন কাউন্ট করেন। 1 দিন হলো, 100 দিন হলো, 200 দিন হলো, তাদের চাকরির স্বার্থে টেট পরীক্ষা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে রাজনীতির যোগসূত্র কোথায় এবার বুঝিয়ে বলি। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আগের দিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে বসলেন। কি লিখলেন? তিনি লিখলেন যে স্বামী বিবেকানন্দ তৎকালীন যুব সমাজকে বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। উনি আজ বেঁচে থাকলে নিশ্চয়ই বলতেন গীতা পাঠের থেকে টেট পরীক্ষার্থীর পাশে থাকা ভালো। আর রাজ্য সরকার সেটাই করছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবু বোধহয় স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পুরোটা পড়েননি। কোন প্রেক্ষিতে স্বামীজি কথা বলেছিলেন তিনি স্পষ্ট বলেছেন। কোন প্রেক্ষিতে বলেছিলেন, কেন বলেছিলেন, ডিটেলটা না জেনে মাঝখান থেকে একটা উদ্ধৃতি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। যদি এটা একটা মারাত্মক রোগ, আপনি কিছু পারুন না পারুন, হাতের কাছে আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, তাই যা হোক তা হোক একটা পোস্ট করে দিলেই হলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তার ট্যাক্স লাগে না। বিবেকানন্দ বলেছিলেন যে দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমি একদম বিবেকানন্দর বাণী কোট করে বলছি, যেটা কোট করে রাজ্যের মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কিছুটা অংশ। গোটাটা হচ্ছে তিনি বলছেন যে দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে সবল মস্তিষ্ক করিতে হইবে। হে আমার যুবক বন্ধুগণ, প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। বিবেকানন্দ বলছেন, তিনি আর কি বলছেন? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। তিনি বলছেন যে হে আমার বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। রাজ্যের মন্ত্রী দুটো শব্দ তুলে একটা অপব্যাখ্যা করে দিলেন। পরিবহন মন্ত্রী এই মন্তব্যের পর কি বলছেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখাবো। তবে তার আগে যে প্রশ্নগুলো আমার, তা হলো একদিকে গীতা পাঠ অনুষ্ঠান হওয়ার সঙ্গে সঙ্গে স্নেহাশিস চক্রবর্তীর মতো রাজ্যের মন্ত্রী যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারও কর্মে অবিচল থাকার কথা, তারও ধর্মে অবিচল থাকার কথা। তিনি নিজের কর্ম এবং ধর্মে অবিচল না থেকে তিনি খুব সহজে একটা রাজনীতি করে বসলেন, সূক্ষ্ম রাজনীতি। শুধু এখানেই শেষ নয়, রাজনীতির আরও রয়েছে উদাহরণ। গোটা গীতাপাঠ আয়োজন শেষ হওয়ার পর রাজ্যের আরও 2 মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাজা মহাশয়া তারাও প্রেস কনফারেন্স করলেন এবং প্রেস কনফারেন্স করে সেখান থেকে কি বক্তব্য রাখলেন শুনুন। গীতা পাঠ হচ্ছে এখানে, সাধু সন্তরা আয়োজন করেছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে। যেরকম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে সে গীতা পাঠ করার জন্য, কোনো ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি, ঠিক একই রকমভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে আমন্ত্রণের চিঠি। শুধু চিঠি নয়, যারা ওই অনুষ্ঠান আয়োজন করেছেন গীতা পাঠের সেই সাধু সন্তরা তারা তার সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন পর্যন্ত। বারবার নবান্নে যোগাযোগ করা হয়, বারবার নবান্নে চিঠি পাঠানো হয়, কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় দিতে পারেননি। হয়তো তার অন্যান্য কাজ, আরও গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু আমন্ত্রণ গিয়েছিল। এমনকি সমস্ত রাজনীতির কারবারিদের কাছেই পৌঁছে গিয়েছিল এই আমন্ত্রণ। তারপরও আজকে গীতা পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে রাজ্যের 2 মন্ত্রীর বক্তব্য যে আসলে নেপথ্যে রয়েছে বিজেপি এবং RSS এখানে বাঙালি বিদ্বেষী রাজনীতি করছে, বাঙালি বিদ্বেষ রয়েছে এমন রাজনীতি করছে। এই ধরনের মন্তব্য করে বসলো। আর কি মন্তব্য? বিবেকানন্দ, কারা বিবেকানন্দ মানেন, কারা মানেন না, কারা রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন, কারা বাসেননি। যদি প্রশ্ন করতে হয়, যদি পাল্টা প্রশ্ন করতে হয়, তাহলে অনেক প্রশ্ন করতে হয়। রবীন্দ্রনাথের গান কারা বিকৃত করলেন, কারা রবীন্দ্রনাথের গানের ওপরে, শব্দের ওপরে কাঁচি চালালেন, আরও অনেক প্রশ্ন করতে হয়। বিবেকানন্দের রং গেরুয়া, কারা সেই গেরুয়া রং নিয়েও রাজনীতি করলেন, অনেক প্রশ্ন করতে হয়। প্রশ্নগুলো অপ্রিয় থাকে, কারণ সোজাসুজি প্রশ্ন করে সোজাসুজি কথা বলি, তাই অপ্রিয় লাগে প্রশ্ন।
কিন্তু ভাবুন আজ এই সমস্ত প্রশ্ন যখন আমি দিনের পর দিন করে গেছি সন্ধেবেলা রিপাবলিক বাংলার এই স্টুডিও থেকে, তখন কোনো তার উত্তর পাওয়া যায়নি। অথচ আজকে তাদের মনে হচ্ছে অমুক অমুক রাজনৈতিক দল বা অমুক রাজনৈতিক দল বিবেকানন্দকে অসম্মান করছেন, তমুক রাজনৈতিক দল রবীন্দ্রনাথকে অসম্মান করেছে। এ কেমন রাজনীতি? এত সংকীর্ণ রাজনীতি হতে পারে? আগে দেখায় সুকান্ত মজুমদারের বক্তব্য, তারপর বাকি প্রতিটা রাজনীতিবিদের বক্তব্য এক এক করে দেখাতে দেখাতে আসবো। সুকান্ত মজুমদার প্রথমে। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটি কথা আছে, তা কে করেছে? পরিবহন মন্ত্রী। সেই জন্য এই অবস্থা। ওনাকে তার আগে পিছের লাইনগুলো পড়তে বলবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ওনাকে আমরা গীতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আবার প্রমাণ হল আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যেভাবে স্বামীজিকে অপমান করলেন, বাংলার মানুষ সেটা মেনে নেবেন না। কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে একসঙ্গে হঠাৎ রাজনৈতিক কোনো অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে হঠাৎ লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ, এইসব যদি হয়, তাহলে আমার এটা আমার প্রাইভেট ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার আমার ধর্মাচরণ। এটা যদি খুব সোশ্যালি পাবলিকলি হয়, তাহলে ঈশ্বর ব্যাপারটা ভালো চোখে দেখেন। আরএসএস বরাবরই বিবেকানন্দকে পছন্দ করে না। অনেক অ্যান্টি বিবেকানন্দ লেখা আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলোধনা আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। একই কারণে রবীন্দ্রনাথকে আরএসএস বা বিজেপি পছন্দ করে না, কেননা রবীন্দ্রনাথ সবসময় যুক্ত বঙ্গ, যুক্ত ধর্ম সাধনা ইত্যাদি কথাবার্তা বলে গেছেন। অর্থাৎ উনি একটা ইউনিফিকেশনের কথা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন, কোন এক্সক্লুশনের কথা রবীন্দ্রনাথ বলেননি। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। রবীন্দ্রনাথকেও দেখবেন যার ফলে আরএসএস পছন্দ করেন। কথা জানে না এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ, তাকে অসম্মান করছে। বাংলায় যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, লালন করেন, পালন করেন, রামকৃষ্ণদেবের যত মত তত মতকে সম্মান করেন, তারা এর নিশ্চয়ই প্রতিবাদ করবেন। ব্রিগেড যখন একসঙ্গে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে মুখরিত হচ্ছে, ঠিক সেই সময় আমাদের রাজ্যে শাসক দলের নেতা মন্ত্রীরা একের পর এক এই নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। ভাবতে পারেন এটা কোন রাজনীতি, কেমন সংকীর্ণ রাজনীতির উদাহরণ তৈরি হচ্ছে কোথাও। স্বামীজির বক্তব্যের ব্যাখ্যা যে ভুল হচ্ছে তা স্পষ্ট করেছেন বিদ্বজনেদের একাংশ। কি বলছেন লেখক অভিক সরকার, অভিনেতা কৌশিক অধিকারী, সেটাও দেখাবো। স্বামীজির যে কথাটি, তোমরা গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে, এর অর্থ নাকি স্বামীজি বলেছেন যে ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র খেলাধুলো করলেই হবে, ধর্মকর্ম করা প্রয়োজন নেই। এর থেকে বেশি ভুল ব্যাখ্যা কথাটির আর দ্বিতীয়টি হয় না। আর যারা এই কথাটি বলেন, এই গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে, তারা নিজেরা কতটা ফুটবল খেলেন সে নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। পুরো পড়াশুনো না করলে যা হয় আর কি। বিবেকানন্দ কি বলেছিলেন সেটা স্নেহাশিস বাবুকে একটু বলার প্রয়োজন আছে। উনি পুরো পড়াশুনো করেননি। বিবেকানন্দ বলেছিলেন যে অর্জুন শারীরিক সক্ষম ছিলেন বলেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুধাবন করতে পেরেছিলেন। গীতা অনুধাবন করতে গেলে আগে ফুটবল খেলতে হবে, এইটা ছিল বিবেকানন্দের মোটামুটি বক্তব্য বা কথা। গীতার সততা বোধ চেতনার উন্মেষ, গীতা তো সততা বোধ আর চেতনার উন্মেষ। সেই গীতা পাঠের মধ্যে এত কিছুর প্রশ্ন উত্তর খুঁজে পেলেন রাজ্যের শাসক দল, তার সঙ্গে টেট পরীক্ষা পর্যন্ত জুড়ে দিলেন, কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। এত যদি টেটের প্রতি প্রেম প্রীতি থাকতো, ভরসা থাকতো, তাহলে সেই টেট নিয়ে একসময় কেন বলা হতো যে টেট কি কোনো উৎসব, দুর্গাপুজো কালী পুজো যে বছর বছর হবে?
কেন আজ পর্যন্ত এখন টেট পরীক্ষার্থীরা রাস্তায় বসে রয়েছেন, এর প্রশ্নের উত্তর পাওয়া গেল না। কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে বর্তমান সময়ে ভোট দুয়ারে পৌঁছলে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয়, এবং তার একটা জঘন্য নিদর্শনও কোথাও বোধহয় রাখতে পারলেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো এক এক করে করবো, এবং আজকে আমার সঙ্গে এই আলোচনা যারা রয়েছে তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নেব। ঘটনাচক্রে এই গোটা আলোচনার মধ্যে এমন একজনকেও আমরা পাবো যিনি ছিলেন আজ আগাগোড়া এই গীতা পাঠের মঞ্চে, এবং কোথাও যার ভাবনা চিন্তা পরিকল্পনা ছিল কোথাও এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তিনিও আজকে আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নিই। রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, যার কাছ থেকে আমরা শাসকের দিকের বিষয়টাও জানতে পারবো, দৃষ্টিকোণটা। রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী, এবং রয়েছেন লেখক সুমন কুমার দত্ত। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। যদিও সুমন কুমার স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে থেকে রয়েছেন। এর বাইরে আমার সঙ্গে যিনি এই মুহূর্তে রয়েছেন, স্বামী নির্গুণানন্দ রাজ, রিষ্টা প্রেম মন্দিরের সম্পাদক এবং আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অন্যতম উদ্যোক্তা, তিনি রয়েছেন। মহারাজ, আপনাকেও স্বাগত। আমি আসবো আপনার কাছে, তবে তার আগে আমার মনে হয় আপনিও সাক্ষী থাকতে পারলে ভালোই লাগবে। আপনার জানি না কেমন লাগবে যে এই নিয়ে রাজনীতি কোন পর্যায়ে পৌঁছেছে। আমি শুরুতেই আসি অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়ের কাছে। সমীরবাবু, আপনি মনে করেন যে বিবেকানন্দ এরকম কথা বলেছিলেন, তার মানে এটা হতে পারে যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো? গীতা পাঠ করতে গেলে যে শক্তি লাগে তার আগে খেলার মধ্য দিয়ে, খালি পেটে কোনোদিন ধর্ম হয় না। ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করি, যা আমরা বিশ্বাস করি, অর্থাৎ কর্মের মধ্য দিয়ে এগোতে হবে। ধর্ম তো অবশ্যই যে যার নিজস্ব ব্যাপার, কিন্তু মাথায় রাখতে হবে যখন রাজনীতির প্রসঙ্গ আসছে বা আসবেও, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলেন সবাইকে, কোরআন পুরাণ বেদ বেদান্ত জেন্দা বেস্তা ত্রিপিটক সকলকে নিয়ে চলতে হবে। ধর্মস্থানে হয় শঙ্কু, বাইবেল ত্রিপিটক, হ্যাঁ, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, শুধু ধর্মীয় মেরুকরণ নয়, শুধু বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের মধ্যে বাংলাকে বিভাজনের উনি যেমন মূল্যবোধহীন করে শুধু বিজেপির রাজনীতি করে, যারা বিজেপির রাজনীতি করে। সামনে 24 এবারে আর কোনো নেই। এক সেকেন্ড গীতা পাঠের মধ্যে গীতা পাঠের মধ্যে বিভাজনের রাজনীতি কোথা থেকে পেলেন? গীতা পাঠের মধ্যে বিভাজনের রাজনীতি কোথা থেকে পেলেন? গীতা পাঠ তো কোনো মন্দির উৎসব পুজো প্রাঙ্গণে এই গীতা পাঠের সূচনা হয়নি। ধর্মকে নিয়ে গীতা পাঠের সূচনা হয়েছে যুদ্ধক্ষেত্রে। তাদেরকে বলছি, যদি বিজেপি হয় বিজেপিকে, আজকে তো যারা যে সংগঠনগুলো অনুষ্ঠানটা করেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, কিন্তু বিজেপি প্রতিহত করবেন এই ঈশ্বর, অর্থাৎ বাংলার মানুষ। আজকে বহু ডেলিপ্যাসেঞ্জারি হয়েছে, 2021 সালে বহু ডেলিপ্যাসেঞ্জারি হয়েছে। আজকে মোদিহীন ব্রিগেড, কারণ কি? মোদি যুক্ত ব্রিগেড। আচ্ছা, একটা সেকেন্ড সমীরবাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনারা প্লিজ একটু সৌজন্য বজায় রাখুন, কারণ আমাদের মধ্যে এমন একজন অতিথি রয়েছেন যিনি রাজনীতির মানুষ নন একেবারে, এবং তার সামনে জঘন্য নিদর্শনটা না রাখলেও পারবেন। বিজেপি বললে ঠিক, আর বাকিরা বললে ঠিক। এক সেকেন্ড শঙ্কু, এক সেকেন্ড, আমার দুটো প্রশ্নের উত্তর দিন। এক, গীতা পাঠের মধ্যে আপনি বিভাজনের রাজনীতি কোথা থেকে খুঁজে পেলেন? দুই, গীতা পাঠকে আমরা বলি কি ধর্মযুদ্ধ, পুরো এই যুদ্ধকে, মহাভারতের যুদ্ধকে আমরা ধর্মযুদ্ধ বলি। এই ধর্ম কি হিন্দু মুসলিম ধর্ম, নাকি যে কর্মই আমাদের ধর্ম সেই ধর্ম? এই ভুল ব্যাখ্যা করে কেন রাজনীতির ফাঁদে আপনারাও পা দিচ্ছেন? আপনারা তো শিক্ষিত মানুষ। ধর্ম হয় তাহলে বেকারত্ব দেশে বছরে 2 কোটি করে চাকরি, 15 লক্ষ টাকা, আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি, ঠিক আজকে সরকারকে না দেশের ক্ষেত্রে কেন্দ্রকে কি প্রতিশ্রুতি দিয়েছিল যে কথা রাখতে পারে, যে আমরা তো মানুষের পাশে সরকার, আমরা তো মানবিক সরকার। রাজ্যের ক্ষেত্রে নয় এটা, অবশ্যই কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, মানুষের পাশে, প্রান্তিক মানুষের পাশে। 100 দিনের কাজের টাকা কই আটকেছেন কেন? আবাস যোজনার টাকা আটকেছেন কেন? কারণ ওটা তো হকের টাকা, এটা তো বিজেপির টাকা নয়। বসে রয়েছেন চাকরি প্রার্থীরা 100 দিন, 200 দিন, 300 দিন। শুনুন, আদালত আছে,
তাহলে না, একদিকে আপনি তো আদালত, নিশ্চয়ই গীতা একদিকে পড়েছেন। জনতার আদালত। গীতা পাঠের মধ্যে আপনি মানুষ বলুন কোথায় যদি- ধরুন বিভাজনের আপনি রাজনীতি আমাকে যে রয়েছে? প্রশ্ন করছেন, আমি গীতা ধরে নিলাম পাঠের মধ্যে তর্কের কোথায় খাতিরে আমি বিভাজনের ঠিক। রাজনীতি করছে? আপনি ধরে নিলাম তর্কের খাতিরে আপনি প্রশ্ন ঠিক করছেন। বাংলার এত কোটি মানুষ, তারা কি এত বোকা? এত যদি মোদি স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা এতই ভালোবাসতো, ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার উন্নয়ন দেখতে এসেছিল, 21 সালে কি উত্তর দিল? ইসবার 200 পার হয়েছে। আপনারা বাংলার মানুষকে বোঝাতে পারছেন না। আচ্ছা, ধর্ম তো বাংলার মানুষ বাংলার আপনি সবাই নন? করে। ধরুন পাড়ায় পাড়ায় কীর্তন, স্যার, পাড়ায় পাড়ায় বাংলার- ভজনা। বাংলার কে মানুষ করে আপনার না? নন? আজকে ব্রিগেডের মাঠে না, না, বাংলা- ধর্মকে নিয়ে আসতে হচ্ছে কেন? যেখানে কোথায় মানুষের- এসেছেন নরেন্দ্র মোদী? কোথায় দেখুন, এসেছেন? আমি আবারও বলছি, মূল মঞ্চে আমি মূল মঞ্চে কোথায় নরেন্দ্র মোদী এসে কোথায় কোন এলেন না কেন? ছিলেন তো আমন্ত্রিত। আচ্ছা নরেন্দ্র মোদী আসা না বাংলার যাওয়াতে আসা বিজেপির না যারা আসার তারা তো সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিল। নরেন্দ্র মোদীর উনি আসা জানেন 24 সালে কিছু হবে না। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি 19-এ কেন? ভুল হয়ে গেছে একটা। মমতা বন্দ্যোপাধ্যায় 2 এলেন না থেকে কেন? 18 হয়ে গেছে। মমতা উনি বন্দ্যোপাধ্যায় জানেন। এলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ধর্মকে নিয়ে রাজনীতি করেননি, করবেন না। কারণ আমি এই জন্যই বললাম, কোরআন পুরাণ বেদ বেদান্ত জেন্দা বেস্তা স্বাভাবিকভাবে সকল ধর্মের মমতা মানুষ বন্দ্যোপাধ্যায়কে আপনি বলছেন কোন ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি? ছোট করা আপনি ভেবে বলছেন? আচ্ছা, আমি আবারও রিপিট করছি, আজকে এত সুন্দর মমতা একটা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠান কোনো হলো ধর্মীয় অনুষ্ঠানে দেখতে পাওয়া আমি যায়নি? আজকে স্বর্ণালী তোমাকে ওনার কোনো ছবি এত পোস্টার হয়ে সুন্দর দেখতে পায়নি বাংলার একটা মানুষ? অনুষ্ঠান হলো, কোনো ডিস্টারবেন্স ছিল? কোনো ডিস্টারবেন্স হয়েছে? এই অনুষ্ঠানের গীতা আমাদের সবাই, রাম আমাদের সবাই, বিজেপির প্রত্যেক সম্পত্তিরা। তা আপনারা জানেননি কেন? আপনারা জানেননি বিজেপি কেন? ছাড়া কি গীতা ছিল না? আমি আসছি সৌদেব। কি হচ্ছে এটা বাংলার মধ্যে? শঙ্কুদেব, আপনি প্লিজ 5 মিনিট অ্যালাউ করেন। আমি একটু সুমনদার বক্তব্যটা একবার শুনে নিই। কংগ্রেস মুখপাত্র এখানে রয়েছেন। সুমনদা, একই প্রশ্ন আপনার জন্য, আপনাদের জন্য, কারণ আপনারাও তৃণমূল কংগ্রেস কদিন আগে দেখলাম গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ করা শুরু করলে। এত বড় বড় যিনি কথা বলছেন তৃণমূলের সমর্থকে চিৎকার করছেন সমীরবাবু। সত্য তাই বলছি। না, আপনি নিজে গীতা পড়েছেন। আমি আপনাকে প্রথমেই প্রশ্ন করেছিলাম যে গীতার পুরো মধ্যে লাইন মুখস্থ আছে, বিভাজনের রাজনীতি আপনি কোথায় পেলেন, তার উত্তর আপনি দিলেন না। আপনি বলুন না, আপনারা সংবিধান যে পাঠ গীতার করছেন, কোন বিশেষ এই ধর্মের কথা পাঠের এত কম্পিটিশন কেন করছে, কেন হচ্ছে? বিশেষ ধর্মকে গীতা বলেছে না? যে কেন হচ্ছে সুমনদা? সকল ধর্ম। সুমন রায়চৌধুরী, স্বামীজিও তাই বলেছেন। এটা শুনে নেব। বিবেকানন্দ। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, গীতার পবিত্রতা, আমাদের জীবনে গীতার গুরুত্ব, গীতার দর্শন, এই নিয়ে কোনো তর্কের কোথাও কোনো অবকাশ নেই। গীতা পাঠ আমার বাড়িতেও হয়, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী অনেকের বাড়িতেই গীতা পাঠ হয়। সমস্যাটা হচ্ছে যখন আমি গীতার বিনিময়ে ভোটের জন্যে ময়দানে নামব, যখন আমি গীতার বিনিময় গীতাকে বিপণন করে মানুষের সামনে রাজনীতির আঙ্গিকটা বদল করার চেষ্টা করব, তখনই কনফ্লিক্টটা আসে। সেই কনফ্লিক্টের প্রতিবাদ আমরা করছি এবং আগামী দিনেও করব। আপনারা গীতা পাঠ করান, হয়তো আজকে 1000 কণ্ঠে গীতা পাঠ হয়েছে, হয়তো একদিন 1,00,000 কণ্ঠে গীতা পাঠ হবে। আজকে 1,00,000 কণ্ঠে হয়নি, বললেও আমি মানবো না, আমি বলেই দিলাম। আজকে 1000 কণ্ঠে হয়েছে, আগামী কি দিনে যায় আসে সুমন বাবু? 1,00,000 কণ্ঠে। আমি তো 1000 কণ্ঠ হোক, 100 কণ্ঠ হোক, 1,00,000 কণ্ঠ হোক, গীতা নিয়ে আপনারা রাজনীতি করতে পারবেন, এটাই তো ইন্টারভেনশনটা বিজেপির প্রতিনিধি করবে, আপনি করছেন, এটা খুব দুঃখ লাগছে আমার। আরো দুঃখ লাগছে যে আপনার বাড়িতে গীতা পাঠ হয়, তারপর আপনি কতজন গীতা পাঠ করেছে সেই পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। আমি গীতা পাঠের বা গীতা, সেই বিষয় নিয়ে আপনি সন্দেহ প্রকাশ করছেন, কতজন সংখ্যা কি যায় আসে? না, আচ্ছা ধরে নিলাম যে মোদি তো এলেন না, রে মোদি আসুন না আসুন কি যায় আসে? এলো কি না এলো, কি যায় আমি আসে? শেষ করে নেব। মোদি মুখ, আরে সবই তো এক মোদি মিনিট, আমি বিজেপি মানে মোদি মুখ। আজকে আমাদের চারিদিকে দুর্নীতি, শেষ করে নিই, চারিদিকে অধর্ম, চারিদিকে চুরি, না, ঠিক আছে। তরুণ যুব সমাজ হতাশার মধ্যে ডুবে না, আছে। ঠিক আছে, গীতার আমরা শ্লোক থেকে মুক্তির পথ যদি কেউ দেখাতে পারেন, কোন সংস্থা, কোন অনুষ্ঠান, তাহলে সমস্যা কোথায়? না, এত বছর যে সমাজটা বেঁচে রয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ এত বছর সমাজটা এইভাবে বেঁচে রয়েছে। শিক্ষামন্ত্রী বলেই তো জেলে, বেঁচে আছে, না শিক্ষামন্ত্রী জেলে, বনমন্ত্রী জেলে, মন্ত্রক জেলে। মানুষ ভুল করে দুর্বৃত্তদের ক্ষমতায় এনেছে, তাই শিক্ষামন্ত্রী জেলে। তার মানে আমাদের বাবা কাকারা গীতার দর্শনকে মানুষকে আন্ডারএস্টিমেট আপনি করছে। মানুষ শেষ করতে দিন, ভোটের পর ভোট দিয়ে সরকার নির্বাচন করছে, পঞ্চায়েতও জিতেছে, পঞ্চায়েতও জিতেছে। নারায়ণ রানে অদ্ভুত ব্যাপার।
চুরি করছো, বাটপারি আচ্ছা, করছো, দুর্বৃত্তায়ন বিজেপির করছো, ওয়াশিং মেশিন আমার লোককে বলতে হবে না। বিজেপির ওয়াশিং মেশিনে গেলে হেমন্ত বিশ্ব শর্মা তো আপনার লোক ছিল, বিজেপিতে গেছে বলে শেষ করতে দিন, আপনি আপনার টাইমে বলবেন। আমি কখন বলেছি আমার আমার হাত জোড় করে সবাইকে অনুরোধ যে এবার একটু সেন্সিবল ভাবে কথা বলুন। না না, সেটাই তো বলতে চেয়েছিলাম। নাম বলবো না। দেখুন উনি ইন্টারাপ্ট করছেন। আমার পূর্বপুরুষ, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গীতার পবিত্রতা, গীতার দর্শন কখনো অস্বীকার করেছে। আগামী দিনেও গীতা পাঠ হবে, আমার বাড়িতেও গীতা পাঠ হবে। আমি যত লোককে চিনি যারা গীতার দর্শনকে সম্মান করে তাদের বাড়িতেও গীতা পাঠ হবে। কিন্তু গীতার বিপণনের আমি বিরোধী। কথাটা আপনি ব্যাকাভাবে নিতে পারেন, আপনিও জানেন আমি কি বলতে চাইছি। দেখুন একটা কথা তো ঠিক, একটা ছোট্ট টু লাইনার বলি, যাবতীয় স্বৈরাচার কহে এক গতে, আমার সন্ত্রাস যেন থাকে ধর্মমতে। এই জিনিসটার আমি বিরোধী, এটার বিরুদ্ধাচরণ করতে হবে। আপনারা গীতা পাঠ বা যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুন, মানুষের সামনে তুলে ধরুন, কোনো আপত্তি নেই। আমি সগর্বে বলছি আমি হিন্দু, আমি সগর্বে বলছি মঙ্গলবার আমি হনুমান চালিসা পাঠ করি, এই অবধি কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্তে আমি হনুমানজিকে বিপণনের সঙ্গে যুক্ত করে ফেলবো, আমার ব্যক্তিগত রাজনৈতিক ফয়দার সঙ্গে যুক্ত করে ফেলবো, সেই জায়গাটায় আমি সবসময় আপত্তি করছি। আগামী দিনেও ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি আপত্তি করবে। আপনার মনে হচ্ছে যে একসঙ্গে গীতা পাঠ করলে একই জায়গা থেকে একই অনুষ্ঠান, যদিও গীতা পাঠ এর আগেও হয়েছিল, আগের বছর ছিল, কিছুক্ষণ আগে আলাদাভাবে কথা বলছিলাম স্বামী নির্গুণানন্দ মহারাজের সঙ্গে। এবং গীতা পাঠ কেন, গীতা পাঠ হোক, গঙ্গা আরতি হোক, বছর বছর হয়, এতদিন ধরে হয়ে আসছে। এখন মনে হচ্ছে আপনাদের সেটা বিপণন, কারণ যেহেতু 2024 নির্বাচন রয়েছে, যেহেতু আপনাদের একদম মনে হচ্ছে না, বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন যেহেতু আপনি রীতিমতো জোট করে ফেলেছেন, এরকম কোন জোটের আমি এইদিকে যাচ্ছি না, শঙ্কুদেবের কাছে আসছি। শঙ্কুদেব, জোটের কথা তুললেন, বাংলায় এখন অবধি কোনো জোট হয়নি। লেট মি ক্লিয়ার ইট আউট ইন ফ্রন্ট অফ সেটা আপনাদের ব্যক্তিগত পারিবারিক বিষয়। কথা তুললেন, আমি গীতা নিয়ে আলোচনা করছিলাম, আপনাদের আমি পারিবারিক জোট নিয়ে বিষয়, আলোচনা আপনারা দিল্লির করিনি। পরিবার জোট করে, না কোনো পরিবারের ব্যাপার নেই, পারিবারিক দ্বন্দ্ব আপনাদের, ভাই সমস্যা, কোনো ভাই ভাইয়ের সম্পর্ক। শঙ্কুদেব, শ্লোকটা ছিল আমরা ব্যবহার করেছিলাম আজকে, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগে যুগে তিনি অবতার নিয়ে এসেছেন যখনই অধর্মের নাশ করার এবং ধর্মের প্রতিষ্ঠা করার প্রয়োজন হয়েছে। এই বাংলায় অধর্মের পরিধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে এক্ষেত্রে গীতার এই শ্লোকের প্রয়োজন বাস্তবিক। আমি শুরুতে একটু ইন্টারফেয়ার করছি না, এক সেকেন্ড। এই ধর্ম আর অধর্ম কি হিন্দু মুসলিম ধর্ম? মহাভারতের সময় কি ধর্ম হিন্দু মুসলিমের যুদ্ধ হয়েছিল? এই ধর্ম তো কর্মের ধর্ম, নিজের কর্মের প্রতি অবিচল থাকা, দায়িত্ব পালন করা, কর্তব্য, ন্যায়, নীতিবোধ, সেগুলোর ধর্ম। কর্তব্য একটা মানুষকে দেখে বলা, ওনার পোশাক দেখে বোঝা যাচ্ছে কোন সম্প্রদায়ের, এটা কর্তব্য, এটা রাজধর্ম। এই রাজধর্মের কথা আপনারা চুপ করে বলুন, বাকি আলোচনা হোক, রাজনীতি হোক। এটা যদি রাজধর্ম বা কর্তব্য হয় অত্যন্ত লজ্জার বিষয়। তুই বলছো যদা যদা হি ধর্মস্য, শুনুন সকল ধর্মকে সমান। শুনুন, আমি ভুল, তোমরা ঠিক করে দেবে গীতার কি বাণী। শ্লোক আওড়ানোকে বিশ্বাস করি না। আমি মনে করি যিনি ভুল শ্লোক আওড়ান সেটা তার অজ্ঞতা শুধু নয়, তার মূর্খামও শুধু নয়, তিনি এটা করেন শুধুমাত্র রাজনীতি করবার জন্য। আমাকে জিজ্ঞেস করবো, আমাকে জিজ্ঞেস করছি, তার মানে আজকে যেসব রাজনৈতিক দলের নেতারা, আপনার যেসব রাজনৈতিক দলের নেতারা আপনাদের গীতা পাঠের অনুষ্ঠানে গেছিল, তারাই গীতার দর্শনে বিশ্বাস করে, যারা যায়নি অসুবিধা নেই, আমি বন্ধ করে দিতে পারেন, অডিও ডাউন কি বলেছেন শুনুন। প্লিজ করবেন না, এখানে প্লিজ করবেন না, বলা যাবে না। অনুপম হাজরা, তাহলে বলুন অনুপম হাজরা বিজেপি থেকে তখন ডিস্টার্ব করেন, এমন করবেন না। হাজরা কি বলেছে শঙ্কু বলো, তুমি দায়িত্ব নিয়ে বলো। মানুষ দেখছে, আপনি যে অধ্যাপক মানুষ কি করছেন এটা মানুষ দেখছে, আপনি বলেছেন তো, ওনাকে বলতে দিন একটু। আমি তো আপনাকে দিয়ে শুরু করলাম, অনুপম হাজরা উনি বলবেন নিশ্চয়ই, আপনি পরে প্রশ্ন করবেন। শুনুন, একজন মহারাজ নিজেদের ইমেজ কোথায় রাখছেন আপনারা ভেবে দেখবেন পরে। আজকে বলবো না,
যেটাতে গিয়ে গীতার মতোই পরিবেশ নষ্ট হয়। আমি সুমনদাকে শুধু একটাই কথা বলবো যে সুমনদা এতবার কেন বলবার প্রয়োজন হচ্ছে যে আপনি বাড়িতে গীতা পাঠ করেন? আমি জানি যে বৌদি বিজেপি করেন, বৌদি এটা মানেন, বৌদি চিরকাল গীতাকে শ্রদ্ধা করেন এবং তাতে আপনি আবিষ্ট থাকতে বাধ্য। তিনি আপনাকে শপথে রেখেছেন বলে এখন আপনি কংগ্রেসের সমালোচনা করেন। আপনি কংগ্রেস তৃণমূলের সাথে হাত মিলিয়েছেন, এটা সমর্থন করতে পারেন না কারণ আপনি গীতা বাড়িতে পাঠ করেন বলে। সমিতাকে বলবো এত বড় বড় কথা বলছেন, সমিতা বলতে দিতে হবে, গীতা তো অনেক ইতিহাসের উত্তর দেবো। গীতা আমাকে শিখিয়েছে যে ভাই সবাইকে ধর্মাচরণ করার অধিকার করতে দাও। আপনার প্রশাসন, আপনার পুলিশ, আপনার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার সরকার আজকে আমাকে স্বাধীনভাবে সাপোর্ট করেনি কি তার এই অনুষ্ঠান করবার জন্য? তারা নিজেদের জমি করেছেন, সরকারের কোনো ক্রেডিট নেই। শুনুন, আলোচ্য বিষয় নয়, তাহলে এটা আলোচ্য বিষয় হবে। আপনি তৃণমূল থেকে এসেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আপনি দল ছাড়তে বাধ্য হয়ে আজকে আপনি সনাতনী হয়েছেন। শুনুন, বুঝেছেন? বড় বড় কথা বলবেন না, মুখ খোলাবেন না শঙ্কু বাবু। আমার বাড়িতে জগন্নাথের পুজো হয়, আমি কবে থেকে সনাতনী সবাই যাবো, আমার বক্তব্য সেখানে নয়। সমিতা বিজেপি সার্টিফাই করবে কারা সনাতনী, সমিতা বিজেপি সার্টিফাই করবে কারা সনাতনী। শুভেন্দু অধিকারী আর আপনাদের নেতারা খালি সনাতনী। এটা সম্পূর্ণ অবান্তর কথা। তৃণমূল কংগ্রেসে শুধু আপনি ছেড়ে এসছেন, কে থেকেছে কে থাকবে না পরের কথা। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের নামে বড় বড় পুজো হচ্ছে, আপনি নিজে একটা কালী পুজোর উদ্যোক্তা। অতএব এই বিষয়টা নিয়ে রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, সম্পর্ক নেই। 30 সেকেন্ড। আমার বাড়ি কালচার হয় তুললে আমাকে তো ওনারটা তুলতে হবে। আমি তো এখানে রাজনীতি আলোচনা করতে এসেছিলাম, আলোচনা করতে এসেছিলাম। শুনুন, গীতা নিয়ে যা বলছে আমাদের তো দ্বিমত নেই, সমিতা, কিন্তু গীতাকে নিয়ে রাজনীতি, সমিতা, এটাই আমরা। আমি হিন্দু হিসেবে গীতার চর্চা করলে আমি ব্যাক্রভাবে শুনতে পাই আমি সাম্প্রদায়িক, কিন্তু আমি কেউ কোনো চর্চা করলে আপনি শুনবেন যে আপনি সেকুলার এবং আমি যদি নির্দিষ্টভাবে কোনো মাংস প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে খাই তাহলে আমি সেকুলার। কারোর ভাবাবেগকে আমি আঘাত করি তাহলে আমি সাম্প্রদায়িক নই। নির্দিষ্ট ভোটের জন্য তাকিয়ে আপনারা আজকে যারা গীতা পাঠ করতে এসেছেন সমর্থন করছেন জোটের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো না, না যার কথা বলছেন আমি বললাম কিছুক্ষণ আগে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্মীয় অনুষ্ঠানে যেতে দেখা গেছে, সেখানকার ছবি তুলে পোস্টার করতে দেখা গেছে, সেই নিয়ে অনেক আলোচনা এর আগে হয়েছে। তবে তার আগে আমি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পূর্ণ বক্তব্য শোনাবো, সেটা যদিও গীতা পাঠ নিয়ে নয়, চণ্ডী পাঠ নিয়ে। শুনুন। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা, হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে। হিন্দু ধর্ম মানে রক্ষাকালী, হিন্দু ধর্ম মানে চামুন্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী। আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন। একটু আপনাদের শুনিয়ে দিই, যারা 30-70 করছে একটু শুনিয়ে দিই, একটু শুনিয়ে বলবেন হিন্দু ধর্ম নিয়ে আমার সাথে কম্পিটিশন করতে। আমি একটা চণ্ডীপাঠ করি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে মধুকৈটব বিদ্রাভ্যি বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী মহিষাসুর নির্নাশ বিধাত্রী বরদে নমো রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। কারা ধর্ম নিয়ে রাজনীতি করে সমীর বাবু? দেখুন, আমার নামের পাশে চট্টোপাধ্যায় আছে তো আমি জানি,
অন্যভাবে নেবেন না। ওং ভূর্ভুবঃ সে কবির সুমনের পাশে রাধাকৃষ্ণ চট্টোপাধ্যায় ছিল একদিন। স্বাভাবিকভাবে শঙ্কু, সুমনের পাশে চট্টোপাধ্যায় ছিল একদিন। এইভাবে তুমি করো না। তুমিও একটা ভালো, তোমারও একটা ব্যাকগ্রাউন্ড। সঠিকভাবে উচ্চারণ করুন। উচ্চারণে কি হয়েছে? বাংলার মানুষ তো তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই বেশি উচ্চারণ এই জন্যই বাংলার মানুষের কাছে তোমরা এইসব ছাড়ো শঙ্কু, এইসব দিয়ে বাংলার মানুষকে তুমি বুঝে বাংলার মানুষ কোরআন বেদ বেদান্ত জেন্দা বেস্তাতি পিটাও। বাংলার মানুষ সবাইকে নিয়ে আপনি মুখ্যমন্ত্রীর কথা শুনিয়ে কি বলছেন? মুখ্যমন্ত্রী ভুল, আপনারা ঠিক এটা বলতে চাইছেন না? মুখ্যমন্ত্রী একটা ভুল করেছে বলে কি করবেন? মানুষই তো ভুল করে। না না, আপনারা উচ্চারণ ভুল উচ্চারণ মেনে নেন। কি হয় রবীন্দ্রনাথ তাহলে কি আমি রবীন্দ্রনাথকে ভুলে যাব? আরে রবীন্দ্রনাথকে ভুলে আমি কি স্বামী বিবেকানন্দকে ভুলে যাব? আপনারা বিদ্যুৎ চক্রবর্তী দিলেন কি করেছিলেন? রবীন্দ্রনাথের ফলক সরিয়ে, রবীন্দ্রনাথের ফলক সরিয়ে আজকে পৌষ মেলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। একবারও দেখতে পেলাম না আপনার চ্যানেলে। শুনুন মশাই, বাঙালিকে আপনারা বাংলা করে দিলেন, বিবেকানন্দের গেরুয়া নিয়ে আপনারা রাজনীতি করা শুরু করে দিলেন। আপনাদের বাঙালি, আমার বাংলা, আমার এগিয়ে বাংলা। অতএব মুখ্যমন্ত্রী যা কিছু বলবেন সেটাই আপনাদের কাছে, সেটাই আপনাদের, এটাই তোমার গর্ব। আমি আসছি। সুমন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কুমার দত্ত, খুব সংক্ষেপে একবার যাবো। সুমন বাবু কি বলবেন? বিবেকানন্দ এর আগে ছিল জাতীয় পতাকা, তারপর জাতীয় সঙ্গীত, এখন বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এর আগে তো চলছিলই, আর এখন লেটেস্ট রাজনীতির অস্ত্র হয়ে দাঁড়ালো গীতা। কি বলবেন? একসময় মানে গীতা হচ্ছে গীতা ছুঁয়ে যেখানে আমরা শপথ করি। আমাদের ভারতীয় এই সংবিধানের, আজকে সংবিধানের পাঠের ক্লাস করাচ্ছিলেন আমাদের আরেক প্রতিনিধি সুমনবাবু কংগ্রেসের তরফ থেকে। সেখানে আমরা আমাদের ভারতীয় আইন গীতা ছুঁয়ে কোথাও শপথ করায়, যাহা বলিব সত্য বই মিথ্যা বলিব না। সেই গীতাও চলে এলো রাজনীতির আঙিনায়, গীতাও হয়ে গেল রাজনীতির একটা অস্ত্র, সেটাকে নিয়েও টাগ অফ ওয়ার চলছে। সুমনবাবু খুব সংক্ষেপে। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আচ্ছা, একটু আগে এখানে বিভাজনের কথা বলা হচ্ছে। আজকের অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে এবং শুধুমাত্র হিন্দু নয়, বিভিন্ন ধর্মের মানুষ আজকে গীতা পাঠ করেছেন। সেখানে আমার বক্তব্য হলো, এই যে এনারা বলছেন বিভাজনের রাজনীতি, এখানে বিভাজনটা আমরা কোথায় দেখছি? কেউ বলছেন গীতা বাড়িতে পাঠ করা ভালো, ধর্মাচরণ ব্যক্তিগত, কিন্তু সেটা বিপণন কেন হবে? আমরা যদি মাঠে সবাই মিলে একসাথে কোনো পাঠ করি, সেখানে বিপণন কোত্থেকে হলো? যেরকম ভাবে একসাথে নামাজ পাঠ করা যায়, একসাথে চার্চে প্রেয়ার করা যায়, একসাথে গীতা পাঠ করা যায়, এই গীতা পাঠের সাথে সাম্প্রদায়িকতারও কোনো সম্পর্ক নেই, রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। আর যারা বিবেকানন্দর কথা বলছেন, বিবেকানন্দ কি বলেছেন যে একসাথে এতগুলো মানুষ গীতা পাঠ যদি করে সেটা সমালোচনা করতে? কোনোভাবে তো অন্য কোনো পাঠ হলে সমালোচনা হয় না। তাহলে এটা কি ইচ্ছাকৃতভাবে রাজনীতি নয়? আর বিভাজন বলে যেটা বলা হচ্ছে সেটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। কাজী নজরুল ইসলামের গান দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অনেক ধর্মের মানুষ ছিল। নজরুলের গান দিয়ে শুরু হয়েছে আজকে, এবং আপনি একটা কথা বললেন, খুব ভালো কথা বলে আমার মনেও পড়ে গেল। ইনফ্যাক্ট বিশেষত আমার যিনি অতিথি রয়েছেন তাকে আমি আলাদা করে শোনাতে চাইব। আপনি বলছিলেন যে শুধুমাত্র গীতাপাঠ এখানে একটা ধর্মের মানুষই করেনি, যে ধর্মীয় রাজনীতির কথা বলা হচ্ছে। আমি শোনাবো একজনের বক্তব্য যিনি আজকে এসেছিলেন এবং গীতাপাঠ অনুষ্ঠানে তিনি ছিলেন, পার্টিসিপেটও করেন। আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলেছে, তার বক্তব্য শুনুন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথি ছিলেন, তার মধ্যে জাভেদ ইকবাল তিনিও অন্যতম ছিলেন। জাভেদ ভাই, আপনি কোথা থেকে এসেছেন, কোন ওয়ার্ড থেকে? কলকাতা জোড়াসাঁকো মন্ডল 3 থেকে। জোড়াসাঁকো মন্ডল থেকে। আপনি কি কোনোভাবে বিজেপি বা সংঘ পরিবারের সঙ্গে যুক্ত? হ্যাঁ, বিজেপি করতে আছি। আজকে এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনি এসেছেন এবং গীতা মানে আপনি যে ধর্মের অনুসারী, গীতা তো সেই ধর্মের ধর্মগ্রন্থ নয়, তা সত্ত্বেও আপনি এসেছেন এবং এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, এটা দেখেই সবাই খুব উৎসাহিত। আপনি কি ভাবনা থেকে আজকের অনুষ্ঠানে এলেন? এখানে ভাবনা গীতা পাঠ যে হয়েছে, আমরা খুব এখানে আনন্দ লাগলো কি গীতা পাঠ কীভাবে হয়। আমরা মুসলমান ওখানে বলে কি না, ওখানে গেলে অন্য কোনো কথা বলে, মানে এখানে কোনো কথা নেই। আমরা এখানে গীতা পাঠ যে হয়েছে সব ধর্ম সম্মান করে গীতা পাঠ হয়েছে, এইটাই আমরা এখানে নিয়ে চলছি। আর এটাই আমার আছে, আর আমরা কোনো ভেদভাব নেই, এখানে সব ভালো আছে। আপনি গীতা পাঠের এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন? হ্যাঁ, শুরু থেকে শেষ।
আমি এই জায়গা থেকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি শুরুতেই বলছিলাম যে অনুষ্ঠানের যিনি অন্যতম উদ্যোক্তা স্বামী নির্গুণানন্দ মহারাজ, আজকে তো অনেক এসছে দেখলাম, এবং এতক্ষণ ধরে রাজনীতির আপনি বক্তব্য শুনলেন, তরজাও শুনলেন। রাজনীতির তরজা চলছে, বিতর্ক চলছে, এবং সেখানে বিভাজন থেকে শুরু করে ভোট ব্যাংক, ধর্ম, ভোট সবই চলে এসছে। আপনি কি পরামর্শ দেবেন যে এনাদের সবাইকে, বা যারা রাজনীতি করছেন, করতে চাইছেন না, গীতাটা পাঠ করা দরকার? গীতা পাঠ না করলে কি সত্যি রাজনীতিটা ভালো করে করা যায়? আজকে যে সম্পূর্ণ অনুষ্ঠানটা আমাদের ব্রিগেডে হলো, সেখানে কি কোনো জায়গায় কখনো কারুর বিরুদ্ধাচরণ করে কোনো কথা বলা হলো? আমরা তো প্রথম থেকেই শেষ পর্যন্ত সকলকে নিয়ে চলেছি, আর আমাদের বিষয়টা রাজনৈতিক বিষয়ও না। আজ 5000-এরও বেশি পুরনো একটি ধর্মগ্রন্থ ভারতবর্ষের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, এবং যত মানুষের সংখ্যা বৃদ্ধি আমাদের হচ্ছে, তত তো শিরা উপশিরাও বাড়ছে। তাই এই স্পন্দনটাকে আজকে আমরা সকলকে মিলে অনুভব করবার জন্য এই স্থানটা আমাদের ছিল। গীতা পাঠ কি প্রথম এবারে আয়োজন করা হলো নাকি এর আগেও আয়োজন করা হয়েছিল? অনেকে বলছিলেন যে সামনে লোকসভা ভোট বলে তাই জন্য নাকি এরকম আয়োজন করা হয়েছে। আমাদের ট্রায়াঙ্গুলার পার্কে প্রত্যেক বছর আজ 50 বছরের ওপরে গীতা জয়ন্তী 1 মাস ধরে চলে ট্রায়াঙ্গুলার পার্কে। হ্যাঁ, এবং এই গীতা জয়ন্তী গতকাল হয়ে গেছে, মার্গশীর্ষ শুক্লা একাদশী তিথি গীতা জয়ন্তী। আর সবথেকে বড় ব্যাপার যে মানুষের জন্মদিন হয়, এমনকি ভগবান শ্রীকৃষ্ণেরও জন্মজয়ন্তী পালন হয়, কিন্তু একটা বইয়ের জন্মদিন পালন হচ্ছে, এটা একটা ইউনিক ব্যাপার। বিশ্বের এমন কোনো বই আমরা দেখিনি যার জন্মজয়ন্তী পালন হয়। এটার একটা কারণ আছে, কারণ পুরো মহাভারতটা অনেক দিন ধরে লেখা হয়েছিল। ব্যাস বিরচিতম গণেশ লিখিতং মহাভারতে দিব্য কথা। তার একটা ছোট্ট পাঠ, যেখানে ভীষ্ম পর্বের মধ্যে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছে, ভগবান তাকে বলছেন ফ্ল্যাক্সিয়ার করে কিছুটা সময়ের মধ্যে, এই সময়টাই একটা জন্ম দিয়েছে, একটা নবদিগন্তের জন্ম দিয়েছে, যেটা আজ 5000 বছর ধরে অ্যাজ ইট ইজ, যেটা আমাদের প্রভুপাদ লিখেছেন অ্যাজ ইট ইজ। তো সেই রকম একই রকমভাবে সেই গীতা রয়ে গেছে, এবং বিশ্বের সবথেকে প্রসারিত গ্রন্থ হচ্ছে গীতা। এবং সেইখানে আমাদের হিন্দু দেশ নয় এমন দেশ, সেখানেও পর্যন্ত আজ গীতা সমানভাবে সমাদৃত হচ্ছে, গীতার ক্লাস করানো হচ্ছে। সেই অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি, বিশ্বজনীন চিন্তা করি, ছোট্ট আমাদের একটা রাজ্য, তার একটা কিছু সাময়িক কিছু বাধা বিপত্তি রাজনীতির ঊর্ধ্বে উঠে যায়, বিশ্বজনীন যদি যাই, তাহলে পরে আমাদের একটা গর্ববোধ হয় যে আমাদের এই গ্রন্থটা একটা ছোট্ট গ্রন্থ। নিত্য যে উনি বলছিলেন যে আমি রোজ গীতা পাঠ করি, আমার রোজ পূজিত পাঠিত একটা গীতা, সেটা বিশ্বে সবাই পাঠ করছে। এটাই আমাদের কাছে একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা, আমাদের মনে হয় সকলেরই ভালো লেগেছে, আর মন থেকে খুবই সাধুবাদ সবাই দিয়েছেন, আমাদের অনেক আশীর্বাদও করেছেন সবাই, মন থেকে জানি একটা অভূতপূর্ব ঘটনা বাংলার বুকে। সেই জন্য সকলের শুভেচ্ছা না থাকলে এরকম একটা অনুষ্ঠান হতো না। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। একটা কথা খুব সিগনিফিকেন্ট, একদম যেখানে শেষ প্রান্তে এসে বলি আমি, যে যারা এই অনুষ্ঠান উদ্যোক্তা ছিলেন, যারা উদ্যোগ নিয়ে এত দিন ধরে প্রায় 1 বছরের কাছাকাছি সময় নিয়ে যারা এর প্রস্তুতি চালিয়েছেন, তারা বলছেন যে আমরা জানি যে মনে মনে প্রত্যেকেই সাধুবাদ দিয়েছেন, হয়তো নানা কারণবশত সামনে অনেক যুক্তি দাঁড় করানো হচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন রইল যে সত্যি যদি আমরা সবাই বুঝে থাকি, জেনে থাকি গীতার মাহাত্ম্য, সব কিছু নিয়ে কি রাজনীতি করার দরকার রয়েছে, আদৌ প্রয়োজনীয়তা রয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। ডিবেট শেষ করলাম এখানে, একটা বিরতির পর ফিরে আসছি। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। গীতা পাঠ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতি, যেরকম বললাম, তার পাশাপাশি কোথাও কখনো চণ্ডী পাঠ তৃণমূল কংগ্রেসের, বা আজকে কংগ্রেসের তরফ থেকে একটা অভিনব আয়োজন করা হয়েছিল সংবিধান পাঠ। কিন্তু প্রশ্ন এখানেও তুলছে সাধারণ মানুষ, হঠাৎ করে এতদিন বাদে চণ্ডী পাঠ বা সংবিধান পাঠ করার প্রয়োজনীয়তা পড়লো কেন? সময় আর একটা বিরতির, ফিরে আসছি।